গল্পে স্বল্পে তরুণে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্য ভাণ্ডারে ছোট গল্পের সম্ভার অতুলনীয়। মণিমাণিক্য খচিত সেই সব ছোট গল্প নিয়েই আপনাদের সামনে আমি তরুণ। আজকের গল্প সান্যাল স্লিমিং, রচনা তারাপদ রায়। চোরবাজার থানার বড় দারোগা শ্রীযুক্ত দিগম্বর সান্যাল মশায় একজন অতি সজ্জন ব্যক্তি। ছাত্র জীবনে তাঁর ইচ্ছা ছিল ভালো করে লেখাপড়া শিখে অধ্যাপক হবেন, কিন্তু কলেজে পড়তে পড়তেই তাঁর বাবা নটবর সান্যাল মশায়, যিনি রানাঘাট আদালতে পেশকার ছিলেন, তিনি হঠাৎ সেই রমরমা চাকরি ছেড়ে নিরুদ্দেশ হয়ে যান। পরে খবর পাওয়া যায় তিনি সন্ন্যাসী হয়ে গেছেন। প্রথমে জানা যায় যে নটবরবাবু তারাপীঠে আছেন। তারাপীঠ মন্দিরের পেছনে যে বিখ্যাত শ্মশান আছে, সেইখানেই তিনি এক সিদ্ধ বাবার সাগরেদ হয়েছেন। খবর পেয়ে দিগম্বরবাবু তার মাকে নিয়ে সেই তারাপীঠে শ্মশানে গেলেন। সেখানে তখন নটবরবাবু নেই। তিনি সারা গায়ে ছাইভস্ম মেখে তখন সাকরেদি ছেড়ে পুরো সন্ন্যাসী হয়ে গেছেন। তিনি নাকি হিমালয়ের দিকে চলে গেছেন। এরপর আর নটবরবাবুর কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে কয়েক বছর আগে একটি দৈনিক সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় কুম্ভমেলার যে আলোকচিত্র ছাপা হয়েছিল, তার মধ্যে জটাজুটো এবং ত্রিশূলধারী এক কৌপিন সম্বল সন্ন্যাসীর মুখশ্রীর সঙ্গে রানাঘাট কোর্টের প্রাক্তন পেশকার নটবরবাবুর বড় বেশি মিল। কিন্তু ততদিনে দিগম্বরবাবুর মা আর বেঁচে নেই, এবং দিগম্বরবাবু অন্যান্য বিষয়ে এত ব্যস্ত যে এ ব্যাপারে মাথা ঘামানোর সময় ছিল না। তা না থাকুক, নটবরবাবু আমাদের এই গল্পে আসছেন না। এলে খারাপ হতো না, কিন্তু আমার সাহস নেই। বাংলা সাহিত্যে অনেক বাঘা বাঘা লেখক গল্পের মধ্যে সন্ন্যাসীকে ঢুকিয়ে রীতিমতো নাস্তানাবুদ হয়েছেন। কারণ এই গল্প ঠিক দিগম্বরবাবুকে নিয়ে নয়, নটবরবাবুকে নিয়েও নয়। এ গল্প এক মোটা বিষয় নিয়ে, যার সঙ্গে দিগম্বর সান্যাল, বিশেষ করে তস্যপিতা নটবর সান্যালের কোনো সম্পর্ক নেই। ভূমিকা কিঞ্চিত দীর্ঘ হয়ে যাচ্ছে, কিন্তু আসল বিষয়ে পৌঁছানোর আগে আরেকটু বলার প্রয়োজন আছে। স্বস্তির কথা এই যে আসল বিষয় মোটেই সূক্ষ্ম নয়, সুতরাং ভূমিকা আরেকটু যেতে পারে। ব্যাপারটা সোজাসুজি যেমন হয় ঠিক তাই। দিগম্বর সান্যাল মশাই পিতৃদেব নিরুদ্দেশ হওয়ার পরে বুঝতে পারলেন, লেখাপড়া চালিয়ে ভালোমতো পড়াশুনো করে অধ্যাপনা করতে গেলে যে ধরনের আর্থিক সঙ্গতি দরকার, সেটা তাঁদের সংসারে আর নেই। দিগম্বরবাবুর মাতুল কলকাতায় পুলিশের সদর অফিসে বড়বাবু চাকরি করতেন। তাঁর বেশ নামডাক ছিল। অবশ্য নামডাক না বলে উপাধি ডাক বলা উচিত, কারণ সবাই তাঁকে চক্রবর্তীবাবু বলে ডাকত। তার আসল নামটা কেউ জানত না। তাতে আমাদের কিছু আসে যাচ্ছে না। চক্রবর্তীবাবু তার ভগিনীপতির আকস্মিক পলায়নের পর ভাগিনেও দিগম্বরবাবুকে অধিকতর লেখাপড়ার থেকে নিবৃত্ত করলেন। কারণ পুরো সংসারের দায়িত্ব পিতৃদেবের অনুপস্থিতিতে তাঁরই উপর এসেছে। সুতরাং দিগম্বরবাবুকে কাজে ঢুকতে হবে। কাজ মানে একটাই, চক্রবর্তীবাবু তাঁর বড় সাহেবকে ধরাধরি করে দিগম্বরকে ছোট দারোগার কাজে ঢোকালেন। পুলিশের চাকরিতে দিগম্বর সান্যালের নতুন জীবন শুরু হলো। ছোট দারোগার কাজ বড় কঠিন, শুধু ছোট আর ছোট। এখানে চুরি, ওখানে রাহাজানি, সেখানে বদমায়াশি, সব জায়গায় ছোটাই হলো ছোট দারোগার কাজ। তা খুব ছোটাছুটি করলেন দিগম্বর সান্যাল। তিনি আর 10 জন সরকারি কর্মচারীর মতো নন। আর পুলিশের কাজে ঢুকলে যে 2-4টে দোষ স্বভাবের মধ্যে অজান্তেই প্রবেশ করে যায়, সেগুলোকে তিনি প্রাণপণ বাধা দিয়ে অত্যন্ত সততার সঙ্গে ঠেকিয়ে রাখলেন। অবশেষে একদিন বছর 15 চাকরি করার পর বড় দারোগাও হলেন। বড় দারোগা হওয়ার পর 2-4 থানা ঘুরে অবশেষে আজ কয়েক মাস হল তিনি এই কুখ্যাত চোরবাজার থানায় অধিষ্ঠিত হয়েছেন। দিগম্বরবাবুই এখানকার বড় দারোগা, মানে সর্বে সর্বা।
চোরবাজার থানায় যোগদান করে কয়েক মাসের মধ্যেই তিনি পুরো এলাকাটাকে প্রায় ঠান্ডা করে দিয়েছেন। দিগম্বরবাবু ঠান্ডা করার পদ্ধতি একটু অন্যরকম। তার মধ্যে একটা সাত্ত্বিক আধ্যাত্মিক ভাব আছে। তিনি সদা সর্বদা সাত্ত্বিক প্রচেষ্টাতেই চোর বদমাশ গুন্ডাদের শায়েস্তা করার চেষ্টা করেন। অতি ভোরবেলায় প্রায় ব্রাহ্ম মুহূর্তে তিনি জয় কালী জয় কালী বলতে বলতে ঘুম থেকে ওঠেন। থানার দোতলার কোয়ার্টারে তিনি একা থাকেন। পুলিশের চাকরির অসুবিধার কথা ভেবে বিয়ে করার সাহস পাননি। মা বেশ কিছুদিন হলো মারা গিয়েছেন। যে 2-4 জন নিজের লোক আছে তারা রানাঘাটের পুরনো বাড়িতেই রয়েছে। তার জয়কালী জয়কালী শুনলেই নিচতলা থানার ঘর থেকে ডিউটিরত একজন সেপাই উপরে উঠে আসে। তিনি ততক্ষণে 1 গ্লাস চিরতার জল খেয়ে স্নান প্রাতকৃত্যাদি সেরে নেন। এবার সেপাইটি এসে কাল রাতে লকআপে যেসব মহান ব্যক্তিরা পদধূলি দিয়েছেন তাঁদের নাম ও কৃতিত্ব বর্ণনা করেন। সব মনোযোগ দিয়ে শুনে বিশেষভাবে বিবেচনার পর তিনি একজনকে বেছে নেন। তাকে সেপাই ওপরে নিয়ে আসে। কাজটা কঠিন, সন্দেহ নেই। লকআপের ভিতরে ঢুকে বাছাই করা, ঘুমন্ত আসামিটিকে আলাদা করে তুলে দোতলায় নিয়ে আসা সোজা কাজ নয়, বিশেষ করে সে ব্যক্তি যদি পুরনো পাপী হয়। আর দিগম্বর দারোগার আধ্যাত্মিক উন্নয়ন বিষয়ে তার যদি কোনো প্রাক্তন অভিজ্ঞতা থাকে তবে অনেক সময় রুল দিয়ে গুঁতিয়ে কিংবা কয়েকজন মিলে টেনে হিঁচড়ে তাকে দোতলায় আনতে হয়। দিগম্বরবাবুর শোধন পদ্ধতি অতি সরল এবং সনাতন। প্রথমে 1 গ্লাস চিরতার জল। রাত 2টো পর্যন্ত যে লোকটা মদ খেয়ে হল্লা করে থানায় চালান হয়েছে, এই ভোর 4টের সময় তার পক্ষে 1 গ্লাস মহাতেতো চিরতার জল অতি মারাত্মক। 1 চুমুকে খেয়ে নিতে হয়। মাথার তালু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত কনকন করে ওঠে। এর বিপরীতও আছে। হয়তো কেউ বিকেলে কোনো কুকর্ম করে লকআপে ঢুকেছে। 12-14 ঘন্টা পেটে কিছু নেই। খালি পেটে 1 গ্লাস চিরতার জল পড়া মাত্র সমস্ত পেটের ভেতরটা যকৃৎ, পিলে, নাড়িভুড়ি সব মোচড়াতে থাকে। এরপরে গঙ্গা স্নান। না, গঙ্গা পর্যন্ত যাওয়ার দরকার নেই। সিঁড়ির একপাশে গঙ্গা জলের কলের সঙ্গে মোটা একটা হোস পাইপ লাগানো আছে। জামা কাপড় পরিহিত অবস্থায় আসামিটিকে সেই হোস পাইপে সুস্নাত করা হয়। গ্রীষ্মের কিছুদিন ছাড়া শেষ রাতে সবসময় কিছু ঠান্ডা, আর এটা সবচেয়ে মারাত্মক শীতকালে। তা শীত গ্রীষ্ম যাই হোক, মিনিট 15 হোস পাইপের প্রবল ধারা জলে লোকটিকে চোবানো হয়। ঠকঠক করে কাঁপতে কাঁপতে ভেজা জামা কাপড়ে এবারে লোকটাকে নিয়ে যাওয়া হয় 3 তলার ছাদে। সেখানে একটি তুলসী মঞ্চ আছে। সেই তুলসী মঞ্চের সামনে পাশাপাশি 2টি আসন বিছানো রয়েছে। ছাদের খোলা হাওয়ায় সিক্ত বস্ত্রে আসামিটিকে একটি আসনে বসতে হয়। পাশের আসনটি স্বয়ং দিগম্বর সান্যালের। প্রথমে 8 ঘন্টা প্রাণায়াম। জোড়াসনে বসে গোড়ালির সঙ্গে গোড়ালি জুড়ে এক নাক চেপে আর এক নাকে, তারপর সেই নাক চেপে আগের নাকে বিশুদ্ধ বাতাস টেনে নেওয়া। ব্যাপার সোজা নয়, বলা উচিত ভয়াবহ। বহু কুখ্যাত ছিনতাইকারী, প্রতিষ্ঠিত পকেটমার, নগরবিদিত মদ্যপ সান্যাল দারোগার এই প্রাণায়ামে অংশগ্রহণ করতে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছে। কিন্তু প্রাণায়ামের ব্যাপারটা শুরু, এরপর আরও 2 ঘন্টা সাধনা। তার মধ্যে পদ্মাসন আছে, বজ্রাসন আছে, 1008 বার স্তোত্র জপ করা আছে। স্তোত্রটি শ্রীযুক্ত দিগম্বর সান্যালের স্বরচিত। তিনি নিজেও প্রতিদিন সকালে আসামির পাশের আসনে বসে স্তোত্রটি পাঠ করেন। সান্যাল দারোগার স্তোত্রটি খুব সোজা ভাষায় সরাসরি লেখা। মা কালীকে বলা হয়েছে, কালী কালী মহাকালী ডাকি তোকে খালি খালি, কালী কালী মহাকালী ডাকি তোকে খালি খালি। এ হল সান্যাল মশাইয়ের মতে মা মহাকালীর কাছে নিঃশর্ত আত্মসমর্পণ। 1008 বার এই শ্লোকটি জপ করতে করতে অনেক বলশালী গুন্ডাও গোঁ গোঁ করতে করতে কাটা কলা গাছের মতো ভূপতিত হয়েছে। এরপরে যথা সময়ে অবশ্যই আসামিকে আদালতে চালান দেয়া হয়। সেখানে বিচারে যার যা সাজা হয় হোক, কিন্তু দিগম্বরবাবুর শোধন পদ্ধতির মধ্যে দিয়ে যে একবার গিয়েছে সে পরবর্তীকালে আর যাই করুক
চোরবাজার থানার এলাকার মধ্যে সহজে প্রবেশ করে না। কিন্তু একদিনের ব্যতিক্রম ঘটল। সেই ব্যতিক্রমের ঘটনাটা নিয়েই এই গল্প। অন্যান্য দিনের মতো সেদিনও শেষ রাতে উঠে দিগম্বরবাবু জয় কালী, জয় কালী করেছেন, এবং সেটা শুনে নিচের থানার ঘর থেকে সেপাই উঠে আসার কথা। কিন্তু এদিন তা সহজে ঘটল না। জয় কালী, জয় কালী, জয় কালী। প্রায় 10-15 বার জয়কালী জয়কালী করার পরে থানা থেকে সবচেয়ে সাহসী সেপাই সরজু প্রসাদ দ্বিধা জড়িত পদে এবং কম্পমান হৃদয়ে দোতলায় উঠে এলো। সে এসে দারোগা সাহেবকে একটা লম্বা স্যালুট করে জানালো যে আজ নিচের লকআপ শূন্য। একজন আসামিও কাল বিকেল থেকে সারা রাত ধরা যায়নি যে তাকে শোধনের জন্যে দারোগা সাহেবের কাছে পেশ করা যাবে। সরজু প্রসাদের বক্তব্য শুনে দিগম্বরবাবু তেয়ে বেগুনে জ্বলে উঠলেন। এত বড় একটা থানায় তোমরা 15-20 জন লোক সারাদিন সারা রাত কি ভ্যারেন্ডা বাজছ? একটা বদমাশা ধরা পড়েনি কাল আর আজকের মধ্যে? দিগম্বরবাবুর হাঁক ডাক শুনে ছোট দারোগা নিখিল চন্দ্র দোতলায় উঠে এলেন। এসে দিগম্বরবাবুকে বুঝিয়ে বললেন, স্যার, আপনার শোধন প্রক্রিয়ায় সম্পূর্ণ এলাকা পাজিমুক্ত হয়েছে, তাই চোরগুন্ডা পাওয়া যাচ্ছে না। এতে আপনার রাগ না করে আনন্দিত হওয়াই উচিত। সব শুনে চিরতার জল খেয়ে প্রাতকৃত্যাদি সারতে সারতে দিগম্বর সান্যাল মশাই ভালো করে তলিয়ে ভেবে দেখলেন যে সত্যি লকআপে যে আজ আসামির অভাব হচ্ছে সেটা তাঁরই শোধন প্রক্রিয়ার ফল। আজ কয়েক সপ্তাহ ধরে ক্রমশই বদমাশ কম ধরা পড়ছিল, লকআপে কম লোক আসছিল। তবে আজকেই প্রথম লকআপ সম্পূর্ণ শূন্য। কিন্তু এই কয়েক মাসে দিগম্বরবাবুর অভ্যাস খারাপ হয়ে গেছে। শেষ রাতে তার অধ্যাত্ম সাধনা এবং কালীজপের একজন সঙ্গী না হলে চলবে না। তিনি নিখিলবাবুকেই এ ব্যাপারে নির্বাচিত করলেন। মুখে আদেশ দিলেন, নিখিল, তুমি 1 গ্লাস চিরতার জল খেয়ে গঙ্গা জলের হোস পাইপে ভালো করে স্নান সেরে নাও, তারপর আমার সঙ্গে প্রাণায়াম আর জপে বসবে। আর যখন কাউকেই পাওয়া যাচ্ছে না, তুমি ছোট দারোগা, তুমি আমার অধ্যাত্ম সাধনার সঙ্গী হও। তাছাড়া তুমি তো ঘুষ টুস মদ খাও শুনি, তোমার শোধন হওয়া দরকার। ছোট দারোগা নিখিলবাবু শ্লেষার ধাতের লোক, চিরকাল তাঁর সর্দি কাশির ভয়। এই বর্ষার ভোরবেলা হু করে জলো হাওয়া বইছে, এর মধ্যে ঠান্ডা জলে স্নান করে 2 ঘন্টা 2.5 ঘন্টা খোলা ছাদে প্রাণায়াম, আসন এবং 1008 বার ওই বিদঘুটে জপ করা তাঁর মতো লোকের কর্ম নয়। চতুর নিখিলবাবু আসছি বলে নিচে নেমে সরাসরি থানার বাইরে পালিয়ে গিয়ে এক জমাদারকে দিয়ে বড় সাহেবকে লিখে পাঠালেন, স্যার, ওপাশের বস্তিতে কি একটা বড় গোলমাল হচ্ছে, আমাকে তাড়াতাড়ি যেতে হচ্ছে। আজ অধ্যাত্ম সাধনায় আপনার সঙ্গী হতে পারছি না, পরে একদিন চেষ্টা করব। ইতি সেবক নিখিল। রামদিন নামক যে প্রাচীন জমাদারটি দোতলায় এই চিরকুটটি নিয়ে সরল চিত্তে বড় দারোগার কাছে এসেছিল, তাকেই সঙ্গে সঙ্গে পাকড়িয়ে ধরলেন দিগম্বরবাবু। রামদিনের বহুদিনের অভ্যেস সাত সকালে উঠে থানার ভিতরে বাঁধানো টিউবওয়েলের পাশে বসে লোটা লোটা জল ঢেলে জয় সিয়ারাম, জয় সিয়ারাম বলে স্নান করা। আজও রামদিনের এর মধ্যেই স্নান সারা হয়ে গেছে। সুতরাং দিগম্বরবাবুর সুবিধেই হল। সোজা রামদিনকে নিয়ে তেতলার ছাদে তুলসী মঞ্চের পাশে সাধনা করতে বসে গেলেন। আর রামদিনকে বললেন, এতে তোমার সুবিধেই হবে। তুমি যে অত লোটা ভর্তি ভাং খাও আর গুন্ডাদের কাছ থেকে তোলা আদায় করো, তোমার শোধন হওয়া ভালো। বিশাল বপু এবং বিশালতর উদর নিয়ে রামদিনের পক্ষে শোয়া বসাই কঠিন। আজ বড় দারোগার আদেশে সে যখন প্রাণায়াম করার জন্যে জোড়াসনে বসতে গেল, একদম উল্টিয়ে মুখ থুবড়ে তুলসী মঞ্চের উপরে পড়ে গেল। তার বিরাট শরীরের পতনের ধাক্কায় পুরো থানা বাড়িটা থরথর করে কেঁপে উঠল। সবাই কি হয়েছে দেখতে ছুটে 3 তলার ছাদে চলে এলো এবং ধরাধরি করে রামদিনকে সোজা করে দাঁড় করালো। রামদিনের পতন হয়েছিল, কিন্তু মূর্ছা হয়নি। বড় দারোগা তাকে ছাড়লেন না। দাঁড়িয়ে দাঁড়িয়েই তাকে 8 ঘন্টা প্রাণায়াম, তারপর 1008 বার
মহাকালী মন্ত্র জপ করালো। এক বেলায় রামদিনের ভুঁড়ি চুপসিয়ে গেল, ওজনও বোধহয় বেশ কয়েক কেজি কমল। এরপর থেকে লকআপে লোক না থাকলেই থানারই কোনো সেপাই বা জমাদার ধরে বড়বাবু শোধন করাতে লাগলেন। চোরবাজার থানার বিখ্যাত স্থূলধর সেপাই জমাদাররা বড় দারোগার শোধন প্রতিক্রিয়ায় ক্রমশ চুপসে যেতে লাগলো। তাদের মেদ চর্বি অন্তরিত হলো, ভুঁড়ি চুপসিয়ে গেল, ওজনও বোধহয় বেশ কয়েক কেজি কমল। এই পরিবর্তন জনসাধারণের দৃষ্টি এড়াল না। প্রথমে আশেপাশের লোকজন, তারপরে পুরো থানা এলাকায়, এমনকি থানার এলাকার বাইরেও দিগম্বর সান্যালের এই আধ্যাত্মিক শোধন প্রক্রিয়ার কথা ছড়িয়ে পড়ল। আজকাল চারদিকে রোগা হওয়ার ফ্যাশন চালু হয়েছে। মোটা লোকেরা স্লিম হওয়ার জন্য নানা উল্টোপাল্টা স্লিমিং সেন্টারে যোগদান করে হাজার হাজার টাকা ব্যয় করছে, তবু সবসময় রোগা হতে পারছে না। খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে কঠিন ব্যায়াম করে রোগা হতে হতে হঠাৎ সামান্য অসতর্ক বা অসাবধান হয়ে আবার মোটা হয়ে যাচ্ছে। ক্রমশ এই ধরনের লোকদের কানে পৌঁছল দিগম্বর সান্যালের শোধন প্রক্রিয়ার তাজ্জব কাহিনী। ধূর্ত মোটারা রাতের দিকে চোরবাজার থানার সামনে অহেতুক গোলমাল বাঁধিয়ে লকআপে ঢুকে পড়তে লাগলো। তারপর পরদিন সকালে আধ্যাত্মিক শোধনের দ্বারা শরীর হালকা করে নিখরচায় চর্বি ঝরিয়ে ফেলল। দিগম্বর সান্যাল হাজার হলেও পুলিশের লোক। যখন একই ব্যক্তিরা বারবার লকআপ থেকে শোধনের জন্য তার কাছে আসতে লাগলো, তিনি খোঁজ খবর লাগালেন। খোঁজ খবর যা পাওয়া গেল, তারপরে আর পুলিশের চাকরি করার কোনো মানে হয় না। তিনি চাকরি ছেড়ে দিয়েছেন। চৌরঙ্গিতে একটা বড় ঘর ভাড়া নিয়ে সান্যাল স্লিমিং নাম দিয়ে মেদ ঝরানোর ব্যবসা শুরু করেছেন। সান্যাল শোধন প্রক্রিয়ায় 1 মাসে ভুঁড়ি 10 ইঞ্চি এবং ওজন 10 কেজি কমবেই, এ ব্যাপারে গ্যারান্টি দেওয়া হচ্ছে। মাসে মাত্র 1,500 টাকা। এ টাকা দিলেই যে কোনো স্থূলধরা সুপুরুষই হতে পারে। শেষ খবর, দিগম্বর সান্যালের ব্যবসা রমরমা চলছে। তবে সান্যাল স্লিমিংয়ের মোটা টাকা বেরিয়ে যাচ্ছে চেম্বারের সোফা বদলাতে। প্রতি সপ্তাহে সোফা বদলাতে হচ্ছে। অতিরিক্ত মোটা লোকের ভার সোফাগুলি বহন করতে পারছে না। কিন্তু দিগম্বরবাবু উপায় বার করেছেন। থানার অফিস ঘরে যেরকম সেগুন কাঠের হেলান দেয়া বেঞ্চিতে সেপাই এবং জমাদাররা সারাদিন বসে ঝিমোয়, সেই রকম 1 সেট সেগুন কাঠের বেঞ্চি স্পেশাল অর্ডার দিয়েছেন বউবাজারের এক ফার্নিচারের দোকানে। আশা করা যাচ্ছে সান্যাল স্লিমিংয়ের অতঃপর আর কোনো অসুবিধাই থাকবে না। আর সেগুন কাঠের বেঞ্চিও যদি মাসে মাসে ভাঙে, ভালোই তো। খদ্দের লক্ষ্মীর দেহভার যত বেশি হবে ততই মঙ্গল।